আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। এক মাসে 2বার বাড়ল এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে 212 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডারের দাম 1940 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার এক বার্তায় এই তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সন্ধ্যা থেকে কার্যকর হয় নতুন দাম, পাশাপাশি বেড়েছে অটো গ্যাসের দামও। ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল 79 টাকা 77 পয়সা। দাম বাড়ানোর পরও রাজধানীতে কাটেনি তেলের সংকট, বরং পেট্রোল পাম্পে তেল পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আবার কোথাও তেল না থাকায় বন্ধ রাখা হয়েছে পাম্প। এতে ভোগান্তির সাথে বাড়ছে তীব্র ক্ষোভ। এদিকে তেলের দাম বাড়ায় পরিবহন খরচ সহ দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব পড়ার শঙ্কায় সাধারণ গ্রাহকরা। সর্দার রাজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জ্বালানি অস্থিরতার মধ্যে দেশে তেলের দাম বাড়ানো হলেও কমছে না সংকট। পর্যাপ্ত তেল না পাওয়ায় এখনও পাম্পগুলোতে চলছে রেশনিং পদ্ধতি। প্রতিদিন সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু করে শাহবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টার। তবে এর আগেই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে থাকে জ্বালানি নিতে আসা গাড়ির চালকরা। দাম বাড়ানোর পরেও যে এত ভোগান্তি, এটা অবিশ্বাস্য, এটা মেনে নেওয়া যায় না। 5 লিটার না হোক, 200 টাকার হোক, কিন্তু সব পাম্প যেন অ্যাভেলেবেল থাকে, আমাদের যেন ভোগান্তি না। রাত 10টা থেকে এসে এখন পর্যন্ত পাম্পের কাছে যেতে পারলাম না। তেল না থাকায় বন্ধ রাখা হয়েছে পাশের পূর্বাচল ট্রেডার্স। রেশনিং পদ্ধতির তেলে গ্রাহক চাহিদা পূরণ করতে পারছে না পাম্পটি। রবিবার দুপুরেও তেল দেওয়া শুরু করতে পারে নাই বাড্ডার মক্কা পেট্রোলিয়াম। ফলে ঘন্টার পর ঘন্টা পাম্পটিতে তেলের জন্য অপেক্ষা করছে অসহায় গ্রাহকরা। যাদের রেফারেন্স আছে তারা পাচ্ছে 100 লিটার, আর যাদের রেফারেন্স নাই তাদের দিচ্ছে হলো 30 লিটার। এরপরে 100 লিটার তেল দিলে তার থেকে 200 টাকা করে নিচ্ছে এক্সট্রা, বা 50 টাকা 100 টাকা সবসময় এক্সট্রা নিচ্ছে। লাইনে অকটেন বিক্রি করছে 200-250 টাকা করে লিটার। এই সমস্ত অপব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে আগে ধরে আইনের আওতায় আনতে হবে, আর না হলে সাধারণ মানুষ কখনো এই সমস্ত কাজ থেকে মুক্তি পাবে না। বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল সরবরাহ অব্যাহত থাকলেও তা পেতে চালকদের অপেক্ষা করতে হচ্ছে 8 থেকে 10 ঘন্টা। এমনিতে গরম, অস্থির আর তেলের সংকট। আল্লাহ পাক জানে এই সমাধান কখন কিভাবে হয়, আল্লাহ পাকই জানে। দাম বাড়াটা খুব বেশি প্রবলেম মনে করছি না, তেল পাওয়াটা হলো সবচেয়ে বড় সমস্যা। রাজধানীর প্রায় প্রতিটি পেট্রোল পাম্পের চিত্রই এমন। কাঙ্ক্ষিত তেল পাওয়াই যেন এখন বড় সফলতা ভুক্তভোগীদের। গ্যাস সিলিন্ডার যে গাড়িতে আছে, এরা পাম্পে যে দেখা যাচ্ছে 500 টাকা ধরাই দিলে এদের দেখা যাচ্ছে ট্যাঙ্কি ফুল করে দেয়। এরা বাইরে যে দেখা যাচ্ছে সেই তেলগুলো কালো বাজারে বিক্রি করে। যে সিন্ডিকেট ব্যবসায়ীরা তেলের নিয়ে ছিনিমিনি খেলছেন, তারা অতি শীঘ্রই এটা ভোগান্তির শিকার হবেন, তারাও শিকার হবেন। পরিস্থিতি মোকাবেলায় তেল সরবরাহে রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার আহ্বান পাম্প কর্তৃপক্ষের। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ানোকে পুঁজি করে পণ্যের অযৌক্তিক দাম বাড়ালে ছাড় দেবে না সরকার, জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় সংসদ অধিবেশন শেষে তিনি জানান, ইরান যুদ্ধের প্রভাবে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে আগেই দাম বাড়লেও সরকারের জনবান্ধব নীতির কারণে এতদিন ভর্তুকি দেওয়া হয়েছে। জ্বালানির দাম বাড়ার ফলে মজুতদাররা সাময়িক লাভবান হবে বলেও স্বীকার করেন চিফ হুইপ। তিনি দাবি করেন, দাম বাড়ার পর পাম্পগুলোতে চাপ কমে এসেছে। তেলের যে পার্সেন্টেজ দাম বেড়েছে, সকল কিছুর ওই পার্সেন্টেজের মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকবেন। এই পার্সেন্টেজ আপনারা বাড়াবেন না, বাড়ালেই সরকার ভেরি সিরিয়াস সরকার। কাজে আপনারা কিন্তু অসুবিধায় পড়বেন সে কথা বলি নাই, অসুবিধায় আপনারা না পড়েন তার জন্য কিন্তু সরকার এই কল্যাণকামী রাষ্ট্র, মানবিক রাষ্ট্র করার জন্য পরিশ্রম করছে। কাজে আপনারা সহযোগিতা করবেন। এই দেশের এই সংসদ জনগণের সংসদ, কাজে আপনারা জনগণের কাছে এইটা বিনয়ের সাথে নিবেদন যে আপনারা এই সরকারের সাথে থাকেন, আমরা দেশটাকে ভালো বাঁচাতে চাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। বাড়ানোর পরও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু। আর অর্থমন্ত্রী দাবি করলেন, IMF এর ঋণের সাথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সম্পর্ক নেই। অমীমাংসিত বিষয়ের সমাধান হলে ঋণের পরের কিস্তি নিয়ে সিদ্ধান্ত হবে। আরও জানাচ্ছেন AR বাদল। দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বেড়েছে। এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে
যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা যেন স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাথে বৈঠক শেষে মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আলোচনা শেষ হলে ঋণের পরের কিস্তির জন্য সিদ্ধান্ত। আলোচনা চলছে, আলোচনা এখনো শেষ হয়নি। আরো 15 দিন, আরো 20 দিন চলতে পারে। বিশেষ করে IMF এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের মোটামুটি আলোচনা যেগুলো হয়েছে এক ধরনের হয়ে গেছে, ধরেন অলমোস্ট শেষের দিকে। ADBর সাথে হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক ওদের সাথে হয়ে গেছে। IMF এর সাথে যে বিষয়গুলো পেন্ডিং আছে এগুলো আলোচনা চলছে, এখনো আলোচনা শেষ হয় নাই। জ্বালানি তেলের দাম বাড়ার সাথে IMF এর ঋণের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন অর্থমন্ত্রী। IMF এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। AR বাদল, RTV, ঢাকা। কিছুতেই কমছে না হামের সংক্রমণ, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। একদিনে হাম ও উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালে বাড়ছে উপসর্গ দেখা দেয়া সহ আক্রান্ত শিশুদের ভিড়। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো টিকা গ্রহণ এবং সচেতনতাই এই পরিস্থিতি মোকাবেলার প্রধান উপায়। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বাড়ছে হামের সংক্রমণ, মৃতের সংখ্যায় যুক্ত হচ্ছে নতুন শিশুর নাম। উপসর্গ নিয়ে হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে, আর 34 শিশু উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 শিশুর। একদিনে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 10 শিশু। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। হামে আক্রান্ত হয়ে 10 মাস বয়সী 1 শিশুর মৃত্যু হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 28 জন। বরিশাল মেডিকেলের নতুন করে 42 জন রোগী ভর্তি হয়েছে। 23 জন রোগী ভর্তি হয়েছে পটুয়াখালীতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি পরিস্থিতি মোকাবেলার প্রধান উপায়। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। প্রায় 891 জন রোগী অবস্থান করছে। তো প্রতিদিন এরকম প্রায় 900 কাছাকাছি রোগী থাকে এবং আমার হাম ওয়ার্ডে যে 100 সংখ্যা ছাড়িয়ে গেছে, কিন্তু আমার জনবল তো আসলে সেই তুলনায় বাড়ে নাই। এদিকে 20 এপ্রিল থেকে রংপুর সিটি কর্পোরেশনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। হাম রুবেলা টিকাদান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে। 65,000 শিশুকে টিকা দেয়া হবে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। নাদিরা সুলতানা, RTV। আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। বিশেষ এই ক্যাম্পেইন আগামী 10 মে পর্যন্ত চালু থাকবে। সকালে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান ঢাকা জেলার সিভিল সার্জন জিল্লুর রহমান। এছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 12 এপ্রিল থেকে শুরু হওয়া ক্যাম্পেইন 30 এপ্রিল পর্যন্ত চলবে। এই সময় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের MR টিকা প্রদান করা হবে। নির্ধারিত কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। টেলিভিশন রেটিং সিস্টেম TRP-তে এগিয়ে থাকলে চ্যানেলগুলোর বিজ্ঞাপন রেট বেশি এবং অধিক আয় হয়। সেই TRP তালিকার শীর্ষে স্থান করে নিতে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর মহাব্যবস্থাপক অনিয়মের কথা স্বীকার করেন। উচ্চপদস্থ কর্মকর্তার কথায় বেরিয়ে এসেছে অনিয়মের সঙ্গে 10টির বেশি টেলিভিশন চ্যানেল জড়িত। এমন ঘটনায় মামলাও হয়। জালিয়াতির বিষয়টি অবহিত করে চ্যানেলগুলোকে কম্প্রোমাইজ চিঠি দেওয়া হয়েছে বলেও জানান BSCL এর মহাব্যবস্থাপক। TRP নিয়ে AR বাদলের 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। দেশীয় কোনো টেলিভিশনে সংবাদ এবং অনুষ্ঠান কতজন দেখছেন তার জরিপ করে প্রতিবেদন দেয়াই হলো টেলিভিশন রেটিং সিস্টেম বা TRP।
বিজ্ঞাপন ছাড়া টেলিভিশন চ্যানেলগুলোর বড় কোনো আয় নেই। টিআরপির তালিকায় শীর্ষে থাকা চ্যানেলগুলোতেই বিজ্ঞাপন দিতে হুমড়ি খেয়ে পড়ে সংস্থাগুলো। বাস্তবে দর্শক জনপ্রিয়তায় শীর্ষে থাকা চ্যানেলগুলো টিআরপির অনিয়মের কারণে লোকসানে পড়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জালিয়াতির সাথে জড়িতরা অনেক প্রভাবশালী এবং সেটা একদম কেবল অপারেটর সংশ্লিষ্ট। সে বলছে যে আমার চাচা বাসায় দিয়ে আসো বা আমার মামা বাসায়, সে তো দেখে। যেহেতু আমরা 500 টাকা দিই, অনেকে তো এটা আর কি সুবিধা হয়, মান্থলি 500 টাকা দিয়ে দিই। তো করলে অনেক টিভি চ্যানেলের নাম চলে আসছে, যাদের মধ্যে অনেকে প্রমিনেন্ট হয়তো। নাম বলেন না, দু একটা শুনি কারা কারা। এটা একটু স্যারদের না বলে ভাই পারবো না, মানে স্যাররাও জানে, জানার জন্য আর কি। আসলে কয়টা চ্যানেল? 10-এর উপরে। 10টার উপরে চ্যানেল। কিছু কিছু চ্যানেল সবসময় উপরের দিকে থাকে। অনেকগুলি আছে, মানে যারা আপনারা দেখেন মানে ওই রকমই, ঠিক আছে। মানে অনেকটাই তো ধারণা করা যায় মাঝে মাঝে, তাই না, যে হঠাৎ করে কেন এই উপরে আছে। নিরাপত্তার শঙ্কায় চ্যানেলগুলোর নাম বলতেও ভয় পান তিনি। স্যার থাকলে সুবিধা হয়তো ভাই, মানে সেটা ঠিক আছে, আমরা স্যারকে প্রোভাইড করবো, স্যার আপনাকে দিবে, এরকম। মানে আপনি স্যারের কাছে জানার জন্য একটু নাম বলেন, অফিসিয়ালি লাগবে। আমার পক্ষে সম্ভব না, প্লিজ। যারা মাসল পাওয়ার ভাই, ওদের কাছে আমি নাতি তুড়ি মেলা এখনো উড়াই নিয়ে যেতে পারে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর মহাব্যবস্থাপক অনিয়মের বিষয়টি স্বীকার করেন। প্রমাণ হাতে থাকলেও জড়িতদের বিষয়ে জানাতে নারাজ তিনি। কিছু তথ্য প্রমাণ আছে, কিন্তু আপনি জানেন যে সবাই আমাদের কাস্টমার, সবাইকে আমরা সমান চোখে দেখতে চাই। যে এই কিছু চ্যানেল আমাদের কাছে মনে হচ্ছে যে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত, তা আমরা সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। বারবার অভিযোগ ওঠায় টিআরপির দায়িত্ব থেকে নিজেরা সরে আসতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলেও জানান মহাব্যবস্থাপক। কোনো একটা চ্যানেল একটা ক্রাইমে জড়িত হয়ে গেছে, বা যে কোনো একটা প্রতিষ্ঠান একটা ক্রাইমে জড়িত হয়ে গেছে, যার আমার সাথে চুক্তি আছে, তা আমি তো আপনাকে এইটুকুই বলতে পারি। আপনি তো আর আমার কোম্পানির আন্ডারে না, আপনার সাথে আমার একটা চুক্তি আছে। যাদের নামে এই ধরনের আছে, আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্নভাবে তাদেরকে বলার চেষ্টা করি যে আপনাদের এই জিনিসগুলো একটু ঠিক করেন। হ্যাঁ, হয়েছে, এটা কিছুটা হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা তথ্য মন্ত্রণালয়কে একটা চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছি, আমরা এটা ছেড়ে দিতে চাই বা হ্যান্ড ওভার করে দিতে চাই। অনিয়ম বন্ধে সবার সহযোগিতা প্রত্যাশা করেন এই কর্মকর্তা। AR বাদল, RTV, ঢাকা। কাল পৈতৃক ভূমি বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের দায়িত্বভার গ্রহণের পর এটি হবে তার প্রথম বগুড়া সফর। ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন নিজ বাড়িতে। এ উপলক্ষে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন, সাজসজ্জা আর প্রস্তুতিতে সরগরম পুরো শহর। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। আমি তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার হিসেবেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের নেতৃত্বে এসেছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবার সোমবার নিজের পৈতৃক ভিটা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে মহানগর হিসেবে নতুন পরিচয় পাচ্ছে বগুড়া। একদিনের এ সফরে নবগঠিত সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন, হাম রুবেলা টিকাদান কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন, পৈতৃক বাড়ি পরিদর্শন সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তারেক রহমানের এ সফর ঘিরে বগুড়া জেলা জুড়ে বইছে সাজ রব। ঘরের ছেলেকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নিতে প্রস্তুত দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। আমাদের সিটি কর্পোরেশন 20 তারিখে যেটা ঘোষণা করতেছে, এটা আমরা আসলে আনন্দিত। তো আমরা অনেক আনন্দিত, উচ্ছ্বসিত, পাশাপাশি বগুড়াবাসী অধীর অপেক্ষায় তাকিয়ে আছে। প্রধানমন্ত্রীর এ সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা পরিষদ ও প্রশাসন। মানুষের প্রত্যাশা যে এই মাটির সন্তান যেহেতু প্রধানমন্ত্রী হয়েছে, তো যেটা পিছিয়ে পড়া বগুড়া সেটা আমরা এগিয়ে নিতে চাই। এই প্রোগ্রাম অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে। পাশাপাশি আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যত রকমের প্রস্তুতি নেওয়া সম্ভব বা প্রয়োজন সেগুলো আমরা নিয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এরই মধ্যে জেলা জুড়ে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা। তো ওনার নিজের এলাকায় এখানে জনসমাগম অনেক বেশি হবে, তো ওনার নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক বিবেচনা করে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক রহমানের এ সফর বগুড়ার উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা আরও বেগবান করবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। সুলাইমান কবির, RTV।
দর্শক, এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? ফারিয়া, এখানে নেতা কর্মীদের উচ্ছ্বাসের কোনো কমতি নেই। আপনি দেখছেন রাত এখন প্রায় 11টা, কিন্তু এই মুহূর্তে বিএনপি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের বেশ নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে উপস্থিত রয়েছেন। আমি যদি দেখাই, আমার পেছনেই অনেক নেতাকর্মীরা আছেন এবং তারা আগামীকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান আসাকে কেন্দ্র করে তারা কিন্তু এক প্রকার উচ্ছ্বসিত এবং আনন্দিত। তাই অনেক রাত হওয়া সত্ত্বেও এখানে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন বিএনপির, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষকেও আমরা এখানে দেখেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বগুড়াতে এসে প্রথম তিনি কিন্তু সার্কিট হাউসে অবস্থান করবেন, কিন্তু শেষে এই বগুড়াতে যে কর্মসূচি পালন করবেন সেটি হচ্ছে তিনি এই বগুড়ার আলতাফুন্নেসা মাঠে তিনি কিন্তু ভাষণ দেবেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা সেই মঞ্চটা দেখাচ্ছি যেখানে প্রধানমন্ত্রী হওয়ার পর এই বগুড়াতে প্রথম সফরে, প্রধানমন্ত্রী হিসাবে বগুড়া প্রথম সফরে এসে তারেক রহমান যেখানে ভাষণ দেবেন সেই মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। ইতিমধ্যে মঞ্চ প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা এখানে নেতাকর্মীদের দেখছি, বিভিন্ন সাধারণ মানুষদেরকে দেখছি এবং মাঠে যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দেবেন সেখানে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়ার জন্য বগুড়াবাসী খুবই উন্মুখ হয়ে আছে। তারা বলছে যে ঘরের ছেলে ঘরে আসছে, ঘরের ছেলে ঘরে ফিরছে, তাই প্রস্তুতিটা একটু ভিন্ন রকম। তারা আনন্দ এবং উৎসাহের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখানে বরণ করবেন। তো ফারিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল আশাকে কেন্দ্র করে এখানে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষেরা খুব উচ্ছ্বাস ভাব আমরা এখানে দেখছি। ফারিয়া। শামীম, আপনাকে ধন্যবাদ। সার্ক চেম্বারের নতুন সভাপতি চন্দ্রিকা প্রসাদ ঢাকাল বলেছেন, পারস্পরিক সহযোগিতা ছাড়া সার্কভুক্ত অঞ্চলের মানুষের ভাগ্য বদলাবে না। সদস্য দেশগুলোর সাথে নবায়নযোগ্য জ্বালানির প্রতি গুরুত্ব দেন বিদায়ী সভাপতি জসিম উদ্দিন। ইসলামাবাদের সার্ক হেডকোয়ার্টার্স মিলনায়তনে আয়োজিত সার্ক চেম্বারের বিভিন্ন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইসলামাবাদ থেকে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হোটেলে সার্ক চেম্বারের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নেপালের ব্যবসায়ী নেতা চন্দ্রিকা প্রসাদ ঢাকাল। বিদায়ী সভাপতি জসিমউদ্দিন নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন। এছাড়া পাকিস্তান এফবিসিসি এর সভাপতি নির্বাচিত হয়েছেন সার্কের সহসভাপতি। রোববার সার্ক হেডকোয়ার্টার মিলনায়তনে একাধিক সেশনে বৈঠক করেন নতুন কমিটির সদস্যরা। সংগঠনটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় সার্কভুক্ত দেশগুলোর অর্থনীতি এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান। আঞ্চলিক বাণিজ্য বাড়াতে এবং সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে কাজ করে যাবেন বলে জানান নতুন সভাপতি। সার্ক অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে চ্যালেঞ্জ থাকলেও নতুন সভাপতির নেতৃত্বে সহযোগিতা বাড়ার আশাবাদ সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমান, ইসলামাবাদ, পাকিস্তান। কেয়ারটেকারকে চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে পিরোজপুরের ডিবি পুলিশের বিরুদ্ধে। গরম মোমে ঝলসে দেওয়া হয়েছে যৌনাঙ্গ। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। পিরোজপুর পুলিশ লাইন্সের এই মেসে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন ভুক্তভোগী ইউনুস ফকির। 13 এপ্রিল সোমবার দুপুর 1:30টার দিকে নিজ কক্ষ থেকে 1,80,000 টাকা চুরি হয়েছে বলে জানান পিরোজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। এ ঘটনায় কেয়ারটেকার ইউনুস ফকিরকে ডেকে এনে প্রথমে মারধর ও পরে হ্যান্ডকাফ পরিয়ে নেওয়া হয় অন্য একটি কক্ষে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের নির্দেশে চালানো হয় পাশবিক নির্যাতন। গালি দিয়ে থাবাকটা দিয়ে আমি হ্যান্ডকাপ করাই দিয়েছি। নিচে একটা ডাইনিং রুম আছে, সেখানে নিয়ে এসে মাছ শুরু করছে। কেউ লাতি, কেউ সোফার, কেউ কিল, এরপর ওই
ইলেকট্রিক শর্ট, পুরো সঙ্গে মোম পোড়াই দিছে, তারপরে কারেন্ট শর্ট দিছে, ইলেকট্রিক শর্ট দিছে, পাড়াই ধরছে, তারপরে মা কানে থাবড়াইছে। এগুলা সুষ্ঠু বিচার চাই। বীর আরিফ যে আমার ভাইয়ের উপর যে নির্যাতন করছে, আমি এটার বিচার চাই। নির্যাতনের সময় উপস্থিত ছিলেন না বলে জানান অভিযুক্ত ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আরিফ। তার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই জিনিস করার মতো লোক আমি না। আপনি যে কাজটা করছে আমাদের ওইখানে একটা সোর্স ছিল রিপন, ও রান্নাঘরে নিয়ে গেছে, রান্নাঘরে নিয়ে এই কাজটা করছে, কিন্তু তখন আমি এই পাশে বসাছি। এ ঘটনায় অভিযুক্ত আরিফকে ক্লোজ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। ইনকোয়ারি কমিটি করা হয়েছে, তাকে পরশুদিন করা হয়েছে, ক্লোজও করা হয়েছে, তাকে এখন প্রত্যাশার পরে বিচার ব্যবস্থাকে উপেক্ষা করে কোনো ব্যবস্থা গ্রহণ না করার জোর দাবি সচেতন মহলের। সাকিব আল হাসান, RTV। সিরিজে টিকে থাকার লড়াইয়ে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় নিয়ে সিরিজে ফিরতে চায় বাংলাদেশ। অপরদিকে নিউজিল্যান্ডের লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা। বাংলাদেশের জন্য আশার খবর, দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন। প্রথম ম্যাচে ইনজুরির কারণে বাদ পড়া মুস্তাফিজুর রহমান। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল 11টায়। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রাজশাহীতে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। এই উপলক্ষে রোববার ম্যাচের ভেন্যুতে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়। হোম কন্ডিশন কাজে লাগিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অপরদিকে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুও জয়ের ব্যাপারে আশাবাদী। রাতের সংবাদ এ পর্যন্ত। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।